বিসমিল্লাহ রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। প্রত্যেক মাছ চাষির পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সতর্ক হওয়া উচিত। অর্থাৎ আপনি কোন প্রয়োজনে ফাইটোপ্ল্যাঙ্কটনটা তৈরি করছেন সেটা বুঝে ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজটা বেশি কম করা উচিত। কারণ যদি বেশি ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়ে যায় তাহলে যে কতটা ক্ষতি একজন চাষির জন্য বয়ে আনতে পারে সেটা হয়তো আজকের এই ভিডিও চিত্রটা দেখলে আপনারা কিছুটা পরিমাণে ধারণা পাবেন। আর আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন পাইকগাছা খুলনা থেকে আনন্দ সর্দার। দেখুন ওনার এই যে পুকুরে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন এটা কতটা টক্সিক অবস্থায় চলে গেছে। আর ফাইটোপ্ল্যাঙ্কটনের এই টক্সিক অবস্থাটা একজন চাষির বিনিয়োগকে একদম শেষ করে দিতে পারে। অর্থাৎ একজন চাষি কোনো কিছু বুঝে ওঠার আগেই এই যে দেখেন ওনার মাছগুলো এই যে রাতের ওনার এই যে ভিডিওটা পাঠানো, এই ভিডিওতে দেখেন মাছগুলো কতটা প্রাণচঞ্চল, দেখে বোঝার উপায় নেই যে ওনার পুকুরে কোনো ধরনের কোনো প্রবলেম আছে। কিন্তু একজন চাষি এটা বোঝার আগেই দেখবেন যে হঠাৎ করে এখানে মাছ ভেসে গেছে কিংবা অসংখ্য মাছ এখান থেকে মরে গেছে। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন যে ব্লুমটা হয়েছে এটা যে টক্সিক হয়েছে এটা উনি বুঝতে পারেনি। কারণ একদিকে ওনার হলো ট্যাংরা মাছের চাষ, আর ট্যাংরা মাছ হলো জুপ্ল্যাঙ্কটন ভুজি, এরা ফাইটোপ্ল্যাঙ্কটন খুবই কম পরিমাণে খায়। তাহলে ওনার প্রয়োজন ছিল শুধুমাত্র জুপ্ল্যাঙ্কটনের বেঁচে থাকা এবং পুকুরে অক্সিজেন সরবরাহটা ঠিক রাখার জন্য মাঝারি ধরনের একটা ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজ করা। কিন্তু উনি সেটা না বুঝেই ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি উৎপাদনের যে ডোজটা ওনার পুকুরের তুলনায় ওনার প্রয়োজনের তুলনায় যেটা করেছেন। এবং দ্বিতীয়ত এখানে বৃষ্টি, এই বৃষ্টির কারণে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা পুকুরের উপরি স্তরে ভেসে উঠেনি, এটা এটা মরে পুকুরের তলানিতে চলে গেছে এবং সেখান থেকে এই টক্সিক অবস্থাটা হয়ে গেছে। কোন মাছের জন্য কী পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করা উচিত এবং পুকুরে জুপ্ল্যাঙ্কটন এবং অক্সিজেন সরবরাহটা ঠিক করার জন্য কী পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হয়ে গেলে বা যদি ফাইটোপ্ল্যাঙ্কটন একবার টক্সিক হয়ে যায় সেখান থেকে মেডিসিন ছাড়া সম্পূর্ণরূপে পরিত্রাণের উপায়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো ফাইটোপ্ল্যাঙ্কটন ভুজি মাছ হলো সিলভার কার্প এবং তেলাপিয়া। এই দুটো মাছের যদি অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যদি পুকুরে সিলভার কার্প মাছটা বেশি থাকে তাহলে আপনি ফাইটোপ্ল্যাঙ্কটনের সর্বোচ্চ ডোজটা আপনি করতে পারেন, তাতে সমস্যা নেই। আবার যদি পুকুরে আপনার তেলাপিয়া মাছের চাষ থাকে সেক্ষেত্রেও আপনি ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজটা করাভাবে করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আপনাকে সপ্তাহে একদিন মাছের খাবারটা বন্ধ রাখতে হবে যেন ফাইটোপ্ল্যাঙ্কটনটা মাছ খেয়ে ফেলে। আর অন্যান্য যে মাছ আছে সেখানে আইএমসি মাছ হোক কিংবা আপনার কই মাছ হোক, শিং মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ বা চিংড়ি মাছ, এসব মাছের ক্ষেত্রে শুধুমাত্র জুপ্ল্যাঙ্কটনের বেঁচে থাকা এবং পুকুরে অক্সিজেন সরবরাহটা ঠিক রাখার জন্য মাঝারি ধরনের, অর্থাৎ আমরা যে রেগুলার বেসিসে যে ফাইটোপ্ল্যাঙ্কটন করার ডোজ করার কথা আমরা বলি সেটা করলেই একজন চাষির জন্য সাফিসিয়েন্ট। কিন্তু এর চেয়ে বেশি করলে এরকম একটা প্রবলেম আপনাকে পড়তে হবে। আর মিরর কাপ জাতীয় যে মাছগুলো রয়েছে এবং পুঁটি মাছ, গ্লাস কার্প মাছ, এর জন্য একদম নর্মাল স্বাভাবিক যে ডোজটার কথা আমরা বলে থাকি ফাইটোপ্ল্যাঙ্কটনের, সে ডোজটাই এর জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি কখনোই করার দরকার নেই। আনন্দ সর্দারের এই যে প্রবলেমটা হয়ে গেল, এখান থেকে মেডিসিন ছাড়া এই পরিত্রাণ পাওয়ার উপায়টা কী? এখানে আমি দুটো উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম উপায়টা হলো যে প্রতি শতকে আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা নেটের জাল দিয়ে এই যে ব্লুম হওয়া যে ফাইটোপ্ল্যাঙ্কটনটা যদি থাকে বা এরকম টক্সিক অবস্থায় যে প্ল্যাঙ্কটনটা আছে এটাকে একটা নেটের জাল দিয়ে সেকে জাল টেনে এখানে পুকুরে উঠিয়ে ফেলতে হবে। তারপরে আপনার পুকুরে টানতে হবে হররা বা তলানিটা যে কোনোভাবে একটু ঘেটে দিতে হবে, কারণ মৃত্যু অবস্থায় যথেষ্ট পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরের তলানিতে জমা হয়ে আছে। এটাকে আগে ঘেটে জায়গাটাকে একটু ক্লিন করতে হবে। এরপরে যে প্রতি শতকে আপনাকে দিতে হবে
যদি পানির পরিমাণটা 4 থেকে 6 ফিটের ভিতরে হয় তাহলে 10 থেকে 12 গ্রাম কপার সালফেট বা তুঁতে প্রতি শতকে এটা গুলে সমস্ত পুকুরে আপনাকে এটা ছিটিয়ে দিতে হবে। পরের দিন প্রতি শতকে 3 থেকে 500 গ্রাম পর্যন্ত চুন বা 400 গ্রাম 3 থেকে 400 গ্রামের মধ্যে হলেই হবে পাথুরে চুন, এটাকে গুলিয়ে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার সমস্ত পুকুরে এটাকে ছিটিয়ে দিতে হবে। পরের দিন প্রতি শতকে 400 থেকে 500 গ্রাম লবণ, অবশ্যই এটা লুজ লবণ, কোনো প্যাকেট লবণ আয়োডিনযুক্ত লবণ হলে চলবে না। এই লবণটাকে প্রতি শতকে 1.5 থেকে 200 গ্রাম ছাই, 400 থেকে 500 গ্রাম বালি, সেটা যে কোনো বালি, ভিটি বালু যাই হোক, একটা বালি হলেই হবে, এটা একত্রে পানি ছাড়া একত্রে এটার মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে সারা পুকুরে যেভাবে আমরা ফসলি জমিতে সার বুনন করি এভাবে করে বুনে দিতে হবে। এখন এটা যখন আপনি বুনে দিবেন, দেওয়ার আগে আপনার মাছের পেট ভরা খাদ্য নিশ্চিত করতে হবে এবং এই উপকরণটা আপনাকে দিতে হবে একটা রৌদ্রোজ্জ্বল দিন অথবা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিনে সকাল 10টা থেকে 11টা বা 12টা এই টাইমের ভিতরে। অথবা আপনি একদিকে মাছের খাদ্যটা একজনে প্রদান করলো, অন্যজনে আপনার এই উপাদানটাকে সারা পুকুরে ভালো করে আপনি ছিটিয়ে দিলেন। এটা দেওয়ার পরের দিন প্রতি শতকে 50 থেকে 60 গ্রাম মোলাসেস বা রাব এটা পানিতে গুলে সমস্ত পুকুরে এটাকে ছিটিয়ে দিতে হবে। ঠিক 12 থেকে 15 দিন পরে এই একই ডোজ আপনাকে পুনরায় আবার করতে হবে, তাহলে আপনি এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং আপনার মাছে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। এবং দ্বিতীয় যে পদ্ধতির কথা বললাম, প্রতি শতকে 400 থেকে 500 গ্রাম লবণ, 1.5 থেকে 200 গ্রাম ছাই এবং 400 থেকে 500 গ্রাম বালি, এই ডোজটা আপনার প্রথম দিন এই 11টা থেকে 12টার মধ্যে বা 10টা থেকে 12টার মধ্যে এটা সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। মাছের খাবারটা নিশ্চিত করার পরে যেন এই লবণের দানাটা মাছ গিলে ফেলতে না পারে, অর্থাৎ মাছের পেট ভরা থাকলো বা একজনের খাবারটা দিতে থাকলেন, আপনি এই উপাদানগুলোকে এখানে দিয়ে দিলেন। পরের দিনে আপনাকে দিতে হবে চুন। চুন দেওয়ার পরের দিন প্রতি শতকে 50 গ্রাম হলুদের গুঁড়া বা কাঁচা হলুদ, এটা থেতলে তারপরে দিতে পারেন, বা গুঁড়া হলুদ যেটা আমরা মশলা হিসেবে ব্যবহার করি, 50 থেকে 60 গ্রাম আপনার হলুদ এবং 100 গ্রাম করে রসুন প্রতি শতকে, এটাকে থেতলে আপনি পরিমিত পানির সাথে মিক্স করে সমস্ত পুকুরে এটাকে ছিটিয়ে দিলেন। পরের দিনে আপনি সেখানে দিয়ে দিলেন মোলাসেস বা রাব, এটাকে পরের দিন এভাবে ছিটিয়ে দিয়ে দিলেন। তো এই দুটোর যে কোনো একটা ডোজই আপনারা করতে পারেন এবং এই ডোজটা করলেও আপনি ঠিক 15 দিন পরে পুনরায় একই ডোজ আবার আপনাকে করতে হবে। তো এভাবে যদি আপনারা ডোজটা করেন তাহলে আপনার মাছের বা এই যে টক্সিক যে অবস্থাটা হয়ে গেছে, এটা তো কিছুটা মাছ খেয়ে ফেলেছে খাদ্যের সাথে, আর মাছের তো একটা স্বভাবজাত বিষয় হলো এরা সারাক্ষণই মুখটাকে হা করতে থাকে এবং বুঝতে থাকে, অর্থাৎ এটা পানিটা ছিটতে থাকে। তো কিছুটা পরিমাণে এই মৃত্যু আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম থেকে এটা যাচ্ছে, এই টক্সিক অবস্থা থেকে এটার সাথে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেটা মাছের পেটে চলে যাচ্ছে এবং এটা পানিতে যে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো যে ছড়াই পড়ছে এখান থেকেও কিন্তু মাছের পেটে এটা যাচ্ছে। এখানে মাছের দেহের ভিতরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো চলে গেছে সেই ব্যাকটেরিয়াগুলো এখান থেকে আপনার অনেকটা কিওর হয়ে যাবে এবং পুকুরে যেসব বিষাক্ত অবস্থাটা তৈরি হয়েছে সেই বিষক্রিয়াটা ধ্বংস হয়ে আপনার পুকুরটা পরিপূর্ণ একটা অবস্থায় চলে আসবে। তা আপনারা এভাবে একটা ডোজ করে মেডিসিন ছাড়া এই টক্সিক অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং অবশ্যই ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবেন যে প্রয়োজনের তুলনায় কখনোই ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি ডোজ আপনারা করবেন না, বেশি তৈরি করবেন না, তাতে অনেক বড় ক্ষতি আপনাদের হয়ে যেতে পারে।
এবং এই ডোজগুলো করার 2-3 দিন পরে আপনারা পুকুরে শতকে 100 গ্রাম করে যদি খড় প্রয়োগ করেন, তাহলে যথেষ্ট ভালো একটা রেজাল্ট এখান থেকে আপনারা পাবেন। অর্থাৎ এই যে অ্যামোনিয়া এবং যে পানির যে দুর্গন্ধটা, এটাকে এই খড় শুষে নিবে এবং খড় থেকে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন এখানে তৈরি হবে এবং একটা পেরিফাইটন এখানে তৈরি হবে, যেটা মাছের খুব প্রিয় খাদ্য। এবং এটা পুরো পচে যাওয়ার পরে, এটা তো মাছ খেয়েই ফেলবে, যেটা থাকবে সেখান থেকে যথেষ্ট উন্নত মানের একটা জৈব সার তৈরি হবে। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।